হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। এসএসসি ফিজিক্সের থার্ড চ্যাপ্টার বল। এখানে দেখো লিখে রাখছি যে বল বা ফোর্স। তো এই চ্যাপ্টারটা অনেকের কাছে আতঙ্কের নাম। তুমি যদি এসএসসিতে নতুন উঠে থাকো, অর্থাৎ ক্লাস 9-এ উঠে থাকো, ক্লাস 10-এ উঠে থাকো, অথবা সামনে তোমার এসএসসি পরীক্ষা, তুমি এই অধ্যায়টা আগে পড়ছো কিন্তু ভালোভাবে পড়ো নাই, অথবা তুমি এই অধ্যায়টা কখনোই পড়ো নাই, আজকে তুমি ফার্স্ট পড়তেছো, তো এই ক্লাসটা তোমার জন্য। এই ক্লাসে আমরা মানে বলের যে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যা যা কিছু লাগে সেগুলো আমরা কভার করব। তো এটা একটা প্লেলিস্ট হবে এই চ্যাপ্টারটার উপর, বল। তো বলের উপর যে প্লেলিস্টটা হবে সেখানে 5-6টা যে কোনো মানে অনেকগুলো ক্লাসে থাকবে। তো জানি না আসলে কয়টা ক্লাস দিব। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো আমরা একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যা কিছু লাগে ম্যাথমেটিক্যাল সলিউশন সহ সব কিছু আমরা এই প্লেলিস্টে কভার করব। তো বলের যে প্লেলিস্টটা হবে সেখানে কিন্তু সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা একদম বেসিক জিনিসগুলো যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা মেবি 1 ঘন্টার মতো হতে পারে। তো দেখো আমাদের এখানে টপিকসগুলো লিখে রাখছি। তো তোমাদেরকে ফার্স্টে বলে নিই যে আমাদের পড়ানোর অ্যাপ্রোচটা কী হবে। তোমরা যারা আমার নতুন ক্লাস করতেছো বা আগে যারা করছো তারা জানায় আমি আসলে কীভাবে পড়াই, কিন্তু যারা আমার সাথে নতুন যুক্ত হইছো, যে আমার ক্লাস নতুন করতেছো, তাদেরকে বলে নিচ্ছি যে আসলে আমি কিভাবে পড়াবো। দেখো এখানে আমরা টপিক লিখে রাখছি যে আসলে আমরা কোন কোন টপিক আস্তে আস্তে কভার করব। এখান থেকে একটা করে টপিক পড়াবো, সেটা একটা করে টিক মেরে দেবো। তো এইভাবে আমরা সবগুলো টপিক কভার করব। এভাবে আমাদের অধ্যায়ের যত বেসিক আছে সেই পার্টগুলো, যত সূত্র আছে সেগুলো আমরা ফার্স্টে 1টা বা 2টা ক্লাসের মধ্যে কভার করে দিব। দেন আমাদের একটা সূত্রের ক্লাস নেব, যে ক্লাসে আমরা সূত্র প্র্যাকটিস করব, কোন সূত্র থেকে কোন সূত্র কীভাবে কী কনভার্ট করে, বিভিন্ন রাশিমালা, কোনটা থেকে কোনটা কত গুণ, বা এই টাইপের যে মাত্রা রাশি এগুলো টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো একটা কাছে আমরা কভার করব। তারপর গ্রাফ বা এই টাইপ জিনিসগুলো। দেন আমরা আমাদের যে মানে টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো একটা ক্লাসে কভার করবো, যে এই অধ্যায় থেকে কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা কিছু মাস্টার সিকিউ কভার করব। দেন আমরা দেখব হচ্ছে যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে সেগুলো আমরা কিন্তু কভার করে ফেলবো। আর তোমাদের এই অধ্যায়গুলোর উপর যে এমসিকিউগুলো আছে সেগুলোর ক্লাস ও আমি আমার হচ্ছে রেকর্ডেড ক্লাস হিসাবে ওই যে ট্যাবে স্ক্রিন রেকর্ড করে সেগুলো এমসিকিউ সলভ ক্লাস তোমাদেরকে দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের প্রথম যে মানে প্রাথমিক যে আলোচনা। তো শুরু করে আমাদের পড়ালেখা আজকে। তো আজকে আমাদের চ্যাপ্টারের নাম কি? নাম হচ্ছে বল। তো আমাদের ফার্স্ট টপিক কি আছে দেখো, এখানে লেখা আছে যে বলের ধারণা এবং এক্সাম্পল। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। তো বিসমিল্লাহ বলে শুরু করি। তো বল, হ্যাঁ, তুমি তো এখন ক্লাস নতুন, মানে আমি পড়াচ্ছি একদম তোমাকে বেসিক থেকে। তো ধরে নিচ্ছি তুমি ক্লাস 9-এ নতুন উঠছো। তুমি ক্লাস 9-এ নতুন উঠছো, তুমি বই খুলে বল অধ্যায়টা ফার্স্ট পড়তেছো। তার মানে বল সম্পর্কে তোমার আহামরি কোনো ধারণা নাই। তো আসলে তুমি বল বলতে কি বোঝো? বল জিনিসটা আসলে কি? বল আমরা এখানে লিখে নিই যে আসলে বল বল বলতে আসলে কি বোঝো? এই বল কিন্তু সেই বল না, এই যে এইভাবে একটা ফুটবল যে থাকে, এই বল কিন্তু সেই বল না। এই যে এটা কি, তো আমরা আসলে পড়ি। বল হচ্ছে এমন একটা রাশি বা এমন একটা জিনিস যা প্রয়োগে একটা স্থির বস্তু গতিশীল হবে, একটা গতিশীল বস্তু স্থির হবে, অথবা একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হবে। তাহলে বল কি? বল এমন একটা কিছু, কল্পনা করে নাও এমন একটা কিছু। বল হচ্ছে এমন একটা কিছু বা এমন একটা জিনিস যার প্রয়োগে একটা স্থির বস্তু গতিশীল হবে, একটা গতিশীল বস্তু স্থির হবে, অথবা একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হবে। কিছুই বুঝো নাই, মাথার উপর দিয়ে গেছে, তাই না? আসলে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ধরো যে এইখানে একটা টেবিল আছে, এই হচ্ছে সেই টেবিলটা। এই টেবিলের উপর ধরো এইখানে একটা বস্তু রাখা আছে। ধরে নাও এইখানে একটা বস্তু রাখা আছে। না, আমরা এইভাবে টেবিলটা না এঁকে আমরা 2D আঁকি, 3D না আঁকি। দেখো, ধরো এইখানে একটা টেবিল, এই টেবিলের উপর বা ধরো এইখানে একটা তল আছে, এই তলের উপর একটা বস্তু আমরা রাখবো। এইখানে ধরো যে তোমার টেবিলের উপর একটা বই আছে, এটা একটা বই। এটা হচ্ছে তোমার টেবিল। এখন আমরা কি পড়তেছিলাম? বল পড়তেছিলাম। তো তোমাকে আগে ফার্স্টে বুঝতে হবে যে আসলে বল জিনিসটা কি, তারপরেই না আমরা বল নিয়ে যা কিছু আছে সেগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করব। তো দেখো, বই, তোমার টেবিলে এখানে বইটা রাখা আছে। এখন তোমার এই বইটা কি স্থির অবস্থায় আছে না? তোমরা তো গতি অধ্যায়টা পড়ে আসছো আশা করি, না পড়লেও সমস্যা নেই। তো
আরে ক্যামেরার সামনে মশা ঘুরতেছে। হ্যাঁ, তোমরা তো গতি অধ্যায়ে পড়ে আসছো, আশা করি, না পড়লেও সমস্যা নাই। তো বল, দেখো এই টেবিলের উপর এই বইটা আছে, এই বইটা তুমি যদি এখানে টাচ না করো বা হাত দিয়ে না সরাও, তাহলে এই বইটা কি সরবে? এখানে সরবে না কিন্তু। তা ধরো তুমি আসলা, তুমি আইসা বইটাকে এদিকে একটা ধাক্কা দিলা, মানে এখানে বইটা ছিল, তুমি এদিক থেকে বইটাকে ধাক্কা দিলা, তখন কি তুমি বইয়ের উপর ধাক্কা দেওয়ার পরে ধরলা বইটা এদিকে চলে যাচ্ছে। এখন তুমি এটা কি চিন্তা করে দেখছো যে আসলে এই বইয়ের উপর ধাক্কা দিলে বই এদিকে যাচ্ছে কেন বা কিসের কারণে যাচ্ছে? এখানে টেবিলের উপর একটা বই ছিল অথবা একটা তলের উপর একটা ইট ছিল। এখানে তো আমরা বই দিয়ে উদাহরণ দিছি, একটা তলের উপর একটা বই ছিল। বইটাকে আমরা যখন এভাবে ধাক্কা দিব, বইটা এখান থেকে এখানে চলে আসবে। এইখান থেকে বইটা আমাদের ধরো যে এইখানে চলে আসলো, ওই বইটাই এখানে চলে আসলো। তাহলে এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে তাহলে এই বইটা যে এখানে চলে আসলো, এখানে চলে আসার পিছনে কারণটা কি? চলে আসার পিছনে কারণটা কি? তুমি এখানে ধাক্কা দিছো, যে এভাবে ধাক্কা দিছো, বইটা এখান থেকে এখানে চলে আসছে, এটাই তো কারণ। আশা করি বুঝতে পারছো। তো এই যে এইখান থেকে বইটা এখানে আসলো, আমি যে ধাক্কাটা দিলাম, আমি এখানে বল প্রয়োগ করতে পারছি, মানে বল প্রয়োগ করছি। তাহলে যার কারণে একটা স্থির বস্তু তার অবস্থানটা পরিবর্তন করলো, তাহলে যে কারণে হচ্ছে এই বস্তুটা এখানে আসলো, সেই কারণটা বা সেই জিনিসটাই হচ্ছে বল। ফিল করতে পারছো আশা করি, যে এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, সেই জন্য এই বস্তুটা এইখান থেকে এইখানে আসছে। এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, সেই জন্য এই বস্তুটা এখানে আসছে। তোমরা এরকম কথা শুনছো না যে তুমি আমার উপর ফোর্স করতেছো কেন, আমার উপর তো বল প্রয়োগ করতেছো কেন? বল প্রয়োগ করা মানে কি, একটা কোনো কিছু একটা তার অবস্থায় আছে, তার অবস্থান থেকে অন্য একটা অবস্থায় নিয়ে যাব, তার জন্য তার উপর আমরা একটা কিছু করব, কিছু একটা করব, যা করতেছি সেটাই হচ্ছে বল। তাহলে আশা করি আমাদের বলের যে প্রাথমিক ধারণা সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এক্সাম্পল, আমরা এক্সাম্পল তো একটা দিলাম, ধরো আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। ধরো যে তুমি এখানে দাঁড়ায় আছো, ধরো আমার এই যে হাতে মার্কারটা আছে, এখন এই মার্কারটা এখানে ধরো স্থির আছে, এখন মার্কারটা উপরের দিকে পাক দিলাম, তাহলে মার্কারটা একবার উপরে উঠলো, একবার নিচে নামলো। এই মার্কারটা যে এখানে ছিল, এখান থেকে যে আমি উপরের দিকে এটাকে পাক দিছি, এটার উপর একটা বল প্রয়োগ করছি, যে বল প্রয়োগ করার কারণে মার্কারটা এই দিকে উঠছে আবার নিচে নামছে। তো এই হচ্ছে বল। তাহলে আশা করি তোমাদের বলের ধারণা এবং বলের যে এক্সাম্পল গুলো আছে সেগুলো ক্লিয়ার। এখন আসো আমরা বল সম্পর্কে আরেকটু জানি। এখন বল, এতক্ষণ তো বললাম বল কিছু একটা বা কাইন্ড অফ এই রকম কিছু বলছি। তাহলে বল যে একটা রাশি, রাশি কি এটা তো জানো, কারণ তোমরা যদি ভৌত জগৎ বা এই টাইপ কিছু একটা অধ্যায় আছে ওটা যদি পড়ে আসো, তাহলে বা তোমরা মানে ছোট থেকে এটা তো পড়ে আসো যে রাশি একটা জিনিস। রাশি মানে কি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ভৌত জগৎ কি, এটাও তো একটা কোশ্চেন আসতে পারে। জগৎ একটা ভৌত একটা কাল্পনিক, মানে যে জগৎ তুমি দেখতেছো তোমার আশেপাশে যা দেখা যাচ্ছে, যা ভিজিবল, সেটা হচ্ছে ভৌত জগৎ। আর একটা হচ্ছে কাল্পনিক জগৎ, মানে তুমি স্বপ্নে বা চিন্তায় যা কিছু দেখতে পারো। তো এই ভৌত জগতে মানে আশেপাশে তোমার দৃষ্টিসীমার মধ্যে বা তুমি দেখতেছো অথবা দেখতেছো না, এই টাইপের কিছু জিনিস যা পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। তাহলে বল, এটা তুমি একটা বইয়ের উপর কি পরিমাণ বল প্রয়োগ করতেছো এটা অবশ্যই পরিমাপ করা যাবে। তো সেই কারণে বল হচ্ছে একটা রাশি, কারণ বল পরিমাপ করা যায়। তো বল একটা রাশি। তো বল যেহেতু একটা রাশি, তাহলে সেই রাশির কি থাকবে? রাশির মাত্রা থাকবে, একক থাকবে। তুমি যদি ফার্স্ট চ্যাপ্টার পরে আসো, তাহলে তুমি মাত্রা এককের সাথে পরিচিত। যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আর দৈর্ঘ্যের মাত্রাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। এগুলো তো আসল তুমি পড়ে আসছো। দেখো আমরা তাহলে কার মাত্রা পড়বো? আমরা বলের মাত্রা পড়বো। তাহলে বলের আগে আমরা একক পড়ি, তারপর মাত্রা পড়ি, তোমার জন্য বিষয়টা ইজি হবে। একক এবং বলের মাত্রা। বল একটা রাশি, কারণ কি, বল পরিমাপ করা যায়। তো বল একটা রাশি। বল আবার রাশির মধ্যে প্রকার আছে না, স্কেলার রাশি, ভেক্টর রাশি। বল কিন্তু হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ বলের একটা দিক আছে। তুমি এই বলকে তুমি এই দিক দিচ্ছ, মানে এটা একটা বল, যখন তুমি এই দিক থেকে দিবা তখন এটা কিন্তু
অন্য একটা বল হয়ে যাবে। তো বলের অবশ্যই দিক আছে, যে কোনো একটা দিকে দিতে হয়, যে কোনো একটা দিকে দিতে হয়। বল একটা ভেক্টর রাশি। তাহলে দেখো বলের একক কি। এখন আমাদের এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। বলের একক হচ্ছে নিউটন। আমরা বলকে নিউটন এককই লিখব। বলের একক নিউটন। নিউটন। আর নিউটনকে আমরা প্রকাশ করব কি দিয়ে? একটা সিম্বল দিয়ে, এটা হচ্ছে বড় হাতের এন দিয়ে আমরা প্রকাশ করব বলকে। তাহলে বলের একক কি? নিউটন। নিউটনকে আমরা প্রকাশ করব কি দিয়ে? বড় হাতের এন দিয়ে। তাহলে এখন তোমার কথা হচ্ছে যে বলের মাত্রা কি। তুমি তো মাত্রা সম্পর্কে জানো, তাহলে বলের মাত্রা দেখো কি। মাত্রা এখন আমরা বের করা শিখব। তাহলে বের করা শেখা যাইতে পারে। তুমি যদি মাত্রা বের করে শিখে থাকো তাইলে তুমি বিষয়টা বুঝবা। আমি তোমাকে এমনি দেখাচ্ছি, তুমি শিখে থাকো, শিখলা না শিখলেও সমস্যা নাই, আমি আবার তোমাকে শেখাবো। তাহলে এম সমান হচ্ছে ভর, তাহলে এম এল টি ইনভার্স 2। দেখো বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। এখন কেমনে বের করছি তুমি যদি না পড়ে থাকো সমস্যা নাই। তুমি এখন জাস্ট জেনে রাখলা যে বলের একক হচ্ছে নিউটন আর বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। এইটা জাস্ট তুমি মাথায় রাখো, আর কিছু মাথায় আপাতত না রাখলেও হচ্ছে। তো এই হচ্ছে আমাদের বল সম্পর্কে যে প্রিলিমিনারি যে ধারণা বা যে আইডিয়াটুকু, এই হচ্ছে আমাদের বল সম্পর্কে ধারণা। এখন দেখো তুমি যখন কোনো কিছু একটা পড়বা, সেটার প্রকারভেদ, সেটা কেমন কেমন হতে পারে, তুমি অবশ্যই তা তোমাকে জানতে হবে। এটা তো তোমার একটা জানার মেইন একটা জানার বিষয় যে আসলে এটা কেমন টাইপের, কেমন কি হতে পারে। তাহলে আমাদের কিন্তু এই টপিকটা শেষ। বলের ধারণা এবং এক্সাম্পল কিন্তু আমরা দেখে ফেলছি, এখানে মাত্রা এবং কিভাবে একক, তারপরে এগুলো আমরা কিন্তু দেখে ফেলছি। এখন আমরা বলের যে প্রকারভেদ, অর্থাৎ মৌলিক বলের যে প্রকারভেদগুলো আছে সেগুলোকে আমরা এখন দেখব। তোমরা চাইলে কিন্তু আমার সাথে সাথে নোট করতে পারো। দেখো মৌলিক বলের প্রকারভেদ। মৌলিক বল প্রধানত চার প্রকার। মৌলিক বল প্রধানত চার প্রকার। তো এটা তোমাকে মুখস্থই রাখতে হবে যে মৌলিক বল চার প্রকার। কারণ মুখস্থ নাই করতে পারবা, যে তুমি তো আর নতুন কোনো বল আবিষ্কার করতে পারবা না। তাহলে মৌলিক বল চার প্রকার, এই চারটাই আবিষ্কার হয়েছে। তো তোমাকে মুখস্থ রাখতে হবে যে মৌলিক বল চার প্রকার। এখন আমরা শিখবো যে আসলে সেই চার প্রকার বল কে কে, এটা আমরা দেখতে পারি। দেখো আমাদের মৌলিক বল চার প্রকার। এখন প্রকারগুলো কি চারটা সেটা আমরা দেখব। সেটা হচ্ছে, আমরা যদি শুরু একে একে লিখি এখানে, তাহলে আমাদের প্রথমে যেটা আসে মহাকর্ষ বল। মহাকর্ষ বল, তারপর হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো এই হচ্ছে আমাদের মৌলিক বলের যে প্রকারগুলো আছে সেগুলো হচ্ছে চার প্রকার। আমরা কি শিখলাম? মৌলিক বলের প্রকার চার প্রকার। চার প্রকার কি কি? মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই হচ্ছে আমাদের মৌলিক বল চার প্রকার। এখন কথা হচ্ছে যে মহাকর্ষ বল কি, তুমি হয়তো এটাও জানো না। তড়িৎ চৌম্বকীয় বল কি, সবল নিউক্লিয় বল কি, দুর্বল নিউক্লিয় বল কি, তুমি জানো না। এখন আমরা এই বলগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব। তুমি আস্তে আস্তে এটা সম্পর্কে অনেক জানা যাবা। এখন তুমি যদি চাও যে আমি একটা ক্লাস করলাম সব জেনে গেলাম, তা কিন্তু হয় না। তোমাকে আমি একটা গাইডলাইন দিচ্ছি যে এইভাবে এই জিনিসগুলো তুমি পড়বা। তোমাকে আমি মেইন টপিকগুলো বলে দিচ্ছি। তোমার টেক্সট বই আছে, সেখানে রিডিং দিলে তুমি এইগুলো সম্পর্কে আরো জানতে পারবা। এই ক্লাস কিন্তু তোমার হচ্ছে বইয়ের বিকল্প না। ক্লাস হচ্ছে তোমার একটা গাইডেন্স, যে গাইডলাইন তুমি ফলো করে তুমি বইটা পড়তে পারবা। আমি তোমাকে
হচ্ছে শেখাচ্ছি এমনটা না, আমি তোমাকে কেমনে শিখতে হয়, তুমি কিভাবে শিখবা সেইটা তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি। তো এই হচ্ছে 4 প্রকারের বল। তোমরা 4 প্রকারের বল তোমাদের যে বইটা আছে সেখানে অনেক কিছু বর্ণনা করা আছে, সেখান থেকে তুমি নিজে পড়ে নিলেই বুঝতে পারবা। আমি তোমাকে প্রিলিমিনারি আইডিয়াগুলো এখানে দিয়ে দিব আর কি। দেখো, মহাকর্ষ বল। তো এখন আমরা আসি হচ্ছে মহাকর্ষ বল নিয়ে। মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল ধরো যে এই যে একটা মার্কার, এই যে একটা মার্কার, এই দুইটা মার্কার পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এই মানে এই বলটাকে বলে মহাকর্ষ বল। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটা মানে মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। যে কোনো কিছু হইতে পারে যে এই বোর্ডের সাথে আমার আকর্ষণ বল, এই মার্কারের সাথে আমার আকর্ষণ বল, বা মার্কারের সাথে বোর্ডের আকর্ষণ বল, বা তোমার সাথে বোর্ডের আকর্ষণ বল, যে কোনো কিছুই হতে পারে। তো এই মহাকর্ষ বল বলতে বোঝায় মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে বলে মহাকর্ষ বল। যেমন তোমার সাথে পৃথিবীর বল, পৃথিবী তোমাকে বল না দিত, তুমি ছিটকে কিন্তু মহাকাশে চলে যেতা। তো মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল থাকে তাকে বলা হয় মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল ক্লিয়ার। তারপর তড়িৎচুম্বকীয় বল। এখন তড়িৎচুম্বকীয় বল কি কি হইতে পারে? যেমন ঘর্ষণ বল, তারপরে মানে প্রায় সবগুলো বলই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এখন এইগুলা মনে রাখার জন্য তোমাকে একটা ট্রিক্স দেওয়া যেতে পারে, এখানে আমি লিখে রাখছি। সেইটা হচ্ছে ঘরে আসো। তড়িৎচুম্বকীয় বল, ঘর্ষণ, রাসায়নিক বিক্রিয়া, আণবিক গঠন, স্পর্শ এবং স্থিতিস্থাপক বল। তাহলে আমরা আমাদের মহাকর্ষ বল শেষ, এখন আমরা তড়িৎচুম্বকীয় বল পড়বো। তো তড়িৎচুম্বকীয় বল মনে রাখার জন্য তোমাকে একটা শর্টকাট আমি এখানে দিচ্ছি, যে ঘরে আসো। এগুলো নোট করে তোমার কাজে লাগবে। তাহলে এখানে আমরা কিন্তু পড়তেছি তড়িৎচুম্বকীয় বল কোনগুলা। তো ঘতে কি? ঘতে হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় বল। তো রদে কি বুঝাইছে? এখানে রদে বুঝাইছে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো দেখো, রাসায়নিক বিক্রিয়া হইতেও কিন্তু একটা বল লাগে, রাসায়নিক বিক্রিয়া। আর দিয়ে বুঝাইছে এখানে হচ্ছে আণবিক গঠন। আর দিয়ে বুঝাইছে হচ্ছে স্পর্শ বল এবং স্থিতিস্থাপক বল। স্পর্শ বল, আরেকটা হচ্ছে স্থিতিস্থাপক বল। এখন দেখো, এগুলো দেখে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমাকে সবগুলো বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখানে কি পড়ছি? মহাকর্ষ বল আমাদের কিন্তু ক্লিয়ার। তো দেখো, তড়িৎচুম্বকীয় বল কি বল? এগুলো হচ্ছে যেমন ঘর্ষণ বল, রাসায়নিক বিক্রিয়াতে যে বল, তারপর হচ্ছে স্পর্শ বল, আণবিক গঠনের যে বল, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় বল। এখন এইগুলো সম্পর্কে তুমি অবশ্যই জানো, যেমন ঘর্ষণ বল, যেমন এই একটা হচ্ছে বোর্ডের সাথে আমি এইদিকে হাতটা লাগাই এদিকে টান দিচ্ছি, এখানে অবশ্যই একটা ঘর্ষণ আছে বা ফ্রিকশন আছে। এই যে বলটা, সেটাকে বলা হয় ঘর্ষণ বল। তারপর রাসায়নিক বিক্রিয়া, তোমরা তো রাসায়নিক বিক্রিয়া কেমিস্ট্রিতে পড়বা। রাসায়নিক যে বিক্রিয়াগুলো হয় সেখানে তো এমনি এমনি হয় না, সেখানে রিয়াকশন হওয়ার সময় যে বল সেটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার যে বল, সেটাও একটা আমাদের তড়িৎচুম্বকীয় বল। আবার আছে হচ্ছে স্পর্শ বল। যেমন দেখো, এমন বল যে বল কাজ করার জন্য স্পর্শ করতে হয়, যেমন এই যে এইভাবে স্পর্শ করলাম, এটাকে ধাক্কা দিচ্ছি এদিকে আমি, এটা হচ্ছে একটা স্পর্শ বল। আবার হচ্ছে স্থিতিস্থাপক বল। এখন স্থিতিস্থাপক বল সম্পর্কে বা স্থিতিস্থাপক বল জিনিসটা কি, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, এটা এখন আমরা না যাই। তো এই দিক হচ্ছে তাহলে আণবিক গঠন, যেমন একটা পানির অণু, এক অণুর সাথে আরেক অণুর যে স্ট্রাকচার, তারপর এগুলো যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এই সবগুলোই কিন্তু হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের আন্ডারেই পড়ে। এরকম অনেক অনেক বল আছে, তুমি জাস্ট এইগুলো যদি মনে রাখো, এটাও ইম্পর্টেন্ট আর এটাও না, তুমি জাস্ট এই তিনটা মনে রাখবে, যে ঘর্ষণ বল, স্পর্শ বল, স্থিতিস্থাপক বল। তো এইটুকু মনে রাখলে তোমার চলবে। আমি দুটো তোমাকে এক্সট্রা দিছি, মানে মনে রাখলে ভালো। তো এই হচ্ছে আমাদের ঘর্ষণ বল, তড়িৎচুম্বকীয় বল কিন্তু আমাদের ডান। তো এখন আমরা পড়বো হচ্ছে
সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। দেখো, সবল নিউক্লিয় বল সম্পর্কে তোমার বইয়ে বা দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে আহামরি কিছু আলোচনা নাই। সবল নিউক্লিয় বল হচ্ছে কি জানো? ধরো যে একটা পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটন এবং নিউট্রন পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় সবল নিউক্লিয় বল। তো এই পর্যন্তই তোমার বইয়ে মোটামুটি আলোচনা করা আছে। তো দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে তেমন নাই, তুমি বই থেকে এটা পড়ে নিও। তো এই হচ্ছে আমাদের আলোচনা যে সবল নিউক্লিয় বল কি, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের যে আকর্ষণ বল তাকে বলা হয় আমাদের সবল নিউক্লিয় বল। তো দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে তোমার বই আহামরি তেমন কিছু নাই, তো ওইখান থেকে জাস্ট রিডিং দিবা একবার করে, তাই মোটামুটি আমাদের বলের মৌলিক বলের যে প্রকারভেদ সেটা কিন্তু কভার হয়ে যায়। তো আমরা নেক্সট সেকেন্ড ক্লাসে যেটা করব, ওইখানে কোন বল কার থেকে কতটুকু গুণ বেশি, এই টাইপের যে হচ্ছে সাংখ্যিক মানগুলো আছে বা উপাত্তগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা বেসিক পার্ট পড়তেছি, আজকে আমরা তো ডিপ বা এত তথ্য বিষয়ে যাব না। তো এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা মৌলিক বলের প্রকারভেদ সম্পর্কে। তো আমাদের কভার হয়ে গেল মোটামুটি এই সব কিছু যা তোমাদের আছে। তোমাদের বইয়ে যা আছে আমি তার থেকে কিন্তু বেশি বেশি করেই পড়াচ্ছি। তো আশা করি ক্লাসে তোমাদের উপকারে আসবে। তো দেখো, এরপর যদি আমরা আসি, সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এখন আমরা পড়বো হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এই যে নিউটন, একজন বিজ্ঞানী, নিউটন সাহেব কি করছিল, তোমরা এই ইতিহাস তো জানো যে একটা আপেল গাছের নিচে বসে চিন্তা করতেছিল, টুস করে একটা আপেল ছিঁড়ে তার মাথার উপর পড়ে। তারপর সে ভাবতেছিল যে এই আপেলটা আমার মাথার উপরেই কেন পড়লো, আপেলটা গাছ থেকে পড়ে মহাকাশে কেন চলে গেল না, বা আকাশের দিকে কেন গেল না, আমার দিকেই কেন গেল। এই যে তার মাথায় হচ্ছে আপেলটা পড়ছিল, সেই জন্য সে ভাবছিল, সেই জন্যই হচ্ছে আমাদের এত কিছু পড়া লাগে। না হলে এই বল, এই নিউটনিয়ান মেকানিক্স, এগুলো কিচ্ছু পড়া লাগতো না যদি নিউটন সাহেবের মাথায় আপেলটা না পড়তো। আর এই লোক যদি তখন এটা কিছু না ভাবে খায় ফেলতো, তাহলে কিন্তু এগুলো আমাদের ভাবাই লাগতো না বা পড়াই লাগতো না। তাহলে একটা আপেল পড়ার কারণে দেখো তোমাদের কত কষ্ট করে ক্লাস করা লাগতেছে, এগুলো পড়া লাগতেছে। তো এটাই কথা না, কথা হচ্ছে নিউটন সাহেবের যে সূত্রগুলো আছে, তার সূত্র আছে তিনটা, আমাদের সেই তিনটা সূত্র পড়তে হবে। তো তার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তো আমরা এখন প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করব। তো নিউটনের প্রথম সূত্র কি? তুমি কি জানো যে নিউটনের প্রথম সূত্র তোমাকে আমি অলরেডি পড়াই ফেলছি? কেমনে পড়াইছি? আমি যখন তোমাকে বলের ধারণা দিচ্ছিলাম, এখানে একটা টেবিল এঁকে সে তার উপর একটা বই রেখে ধাক্কা ধাক্কি করতেছিলাম, ওইটাই হচ্ছে মূলত নিউটনের প্রথম সূত্র। তো নিউটনের প্রথম সূত্র কি, আমরা যদি এখানে লিখি, দেখো আমরা এখানে লিখতে পারি যে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র। একটু পানি খায় নেই। তো আমরা এখন পড়তেছি কি, নিউটনের প্রথম সূত্র। তো নিউটনের প্রথম সূত্র হচ্ছে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। তো নিউটন সাহেবের ফার্স্ট ল হচ্ছে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এইটাও কি তোমাকে বুঝাই দেওয়া লাগবে? এখন তুমি বুঝতে পারো নাই? আমরা যখন বলের ধারণাটা পড়লাম তখন কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। ধরো যে এই মার্কারটা একটা টেবিলের উপরে রাখা আছে, এখন তুমি যদি এটার উপর বল প্রয়োগ না করো, ও ওইখানেই থাকবে, ওইখানেই সবসময় থাকবে,
যে নড়াচড়া নাই, কিছু নাই, শেষ, ওইখানে থাকলো। কিন্তু তুমি এই মার্কারটাকে এদিকে ধাক্কা দিলা, তাহলে ওর অবস্থানটা পরিবর্তন হইলো, এইখান থেকে এইখানে চলে গেল। তাহলে বাহ্যিক কোনো বল তুমি যদি প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে, আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকবে। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। তো আমরা এক্সাম্পল দিচ্ছিলাম যে আমরা এটা একটা বস্তু স্থির আছে এখানে, এই বস্তুকে যদি আমরা বল প্রয়োগ না করি স্থির থাকবে, বল প্রয়োগ করলে বস্তুর অবস্থান পরিবর্তন হবে। বল প্রয়োগ না করলে স্থিরে থাকবে। ধরো একটা জিনিস এভাবে চলতেছে, তাকে যদি তুমি না থামাও তাহলে সে কিন্তু চলতেই থাকবে। এখন তুমি চিন্তা করতে পারো যে আমি একটা ফুটবলকে লাথি দেওয়া গতিশীল করে দিয়েছি, ফুটবল থেমে গেল। ফুটবল থেমে গেছে কারণ ফুটবলের উপরে বল প্রয়োগ হচ্ছে। কি বল প্রয়োগ হচ্ছে? সেইখানে মাটির যে ঘর্ষণ বল আছে সেটা প্রয়োগ হচ্ছে, সেই জন্য থেমে যাচ্ছে। তো এমন একটা ঘর্ষণবিহীন কোন একটা জায়গায় তুমি যদি এইভাবে কোন একটা বস্তুকে চালায় দাও, সে কিন্তু থামবে না, যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে। তো এই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। তো নিউটনের প্রথম সূত্র এই তো পড়লাম, কিন্তু বাট নিউটনের প্রথম সূত্র থেকে আমরা শিখলামটা কি? এইটা তো একটা কথা যে নিউটন সাহেব এত কষ্ট করে সূত্র আবিষ্কার করলো, এত বড় বিজ্ঞানী, তাহলে তার কথায় বা তার সূত্র থেকে আমরা কি শিখলাম? দেখো এখানে দুইটা জিনিস আমাদের শেখার আছে। তো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই, এটা তোমাদের কোশ্চেন আসবে। তো দেখো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা একটা জিনিসের ধারণা পেলাম, সেটা হচ্ছে একটা বস্তুর স্থির থাকলে সবসময় স্থিরই থাকতে চায়, গতিশীল থাকলে গতিশীলই থাকতে চায় যদি বল প্রয়োগ না করা হয়। তাহলে কোনো একটা বস্তু যেরকম আছে সেই রকম অবস্থায় থাকতে চাওয়া, এই থাকতে চাওয়া যে প্রবণতা, তাকে কি বলে? জড়তা। অনেকের কথা বলতে মুখ আর কি জড়তা থাকে, যেমন মুখ আটকে আটকে যায়, তো তাদের কি বলে, মানে জড়তা একটা এই বিষয়গুলো আছে না, যে কোনো কিছু করতে চায় না, বা যে কোনো কিছু হইতে পারে। তো জড়তা যে একটা বিষয় আছে, তো জড়তা কি? কোনো একটা কিছু স্মুথলি করতে পারে না, আটকে আটকে বেঁধে বেঁধে জিনিসটা করে, সেটা হচ্ছে জড়তা। তাহলে দেখো কোন একটা বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকতে চায়, তার মানে যে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলে কিন্তু জড়তা। এটা কিন্তু তাই বললাম যে একটা স্থির বস্তু স্থিরই থাকতে চায়, একটা গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়। তাহলে সবাই সবার অবস্থায় থাকতে চায়, তাহলে যে যার অবস্থায় থাকতে চায় সে অবস্থায় থাকার যে ইচ্ছা বা প্রবণতা, তাকে বলবো আমরা জড়তা। বুঝতে পারছো জড়তা কি? ধরো তুমি খুব ঘুমপ্রিয় একজন মানুষ, তুমি বিছানায় শুয়ে আসো, তোমার আম্মু তোমাকে বলতেছে যে তুমি এক গ্লাস পানি এনে আমাকে দাও, কিন্তু তোমার কি ইচ্ছা করবে? যে আমি বিছানায় শুয়ে থাকি। তো তোমার যে বিছানায় শুয়ে থাকার যে ইচ্ছাটা বা যে প্রবণতাটা, সেটাকেই কিন্তু বলবো আমরা জড়তা। মানে তুমি এখান থেকে উঠতে চায় নতুন কিছু করতে যাচ্ছ না, তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় থাকতে যাচ্ছ, ওইটাই তোমার জড়তা। যে জড়তা হচ্ছে ও সারাদিন বিছানায় শুয়ে থাকে। তো এই হচ্ছে জড়তার ধারণা, তোমার ক্লিয়ার হয়েছে আশা করি। কিন্তু মেইন বই রিডিং এর কিন্তু কোনো বিকল্প নাই, যতই ক্লাস করো, যত যাই কিছুই করো, তুমি যদি মেইন বই রিডিং না পড়ো তাহলে কিন্তু বিষয়গুলো তুমি এত ভালো বুঝবা না। এখানে সব বুঝাই দিচ্ছি, তুমি মেইন বই রিডিং পড়বা, দেখবা যে সব বুঝতেছো। তো জড়তা তোমার এখানে ক্লিয়ার। এখন জড়তা তো আবার দুই রকমের, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। এখন স্থিতি জড়তা কি? এই যে একটা বস্তু স্থির ছিল, সে যে স্থিরই থাকতে চায়, তাকে আমরা বলবো স্থিতি জড়তা। তাহলে একটা বস্তু স্থির ছিল, সে স্থিরই থাকতে চায়, তাহলে একটা স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলবো আমরা স্থিতি জড়তা। একটা স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতা। কখন স্থির থাকবে? যখন কোনো বাহ্যিক বল প্রয়োগ হবে না। তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। এই স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় স্থিতি জড়তা। স্থিতি জড়তা কি? একটা বস্তু উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকতে চায়। এই স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় স্থিতি জড়তা। আশা করি বুঝতে পারছো। এখন গতি জড়তা। তাহলে স্থিতি জড়তা নিউটনের ফার্স্ট ল বুঝতে পারছো, স্থিতি জড়তা বুঝতে পারছো, জড়তা বুঝতে পারছো। এখন হচ্ছে গতি জড়তা। ধরো একটা স্মুথ জায়গা, অনেক একদম স্মুথ, যেখানে কোনো ঘর্ষণ নাই, সেখানে একটা বস্তু এভাবে যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, তুমি যদি ওকে না থামাও, বাহ্যিক বল প্রয়োগ না করো, সে যাইতেই থাকবে। তাহলে একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকতে চাইবে। তাহলে একটা গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা, তাকে বলা হয় গতি জড়তা। একটা গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা, তাকে বলা হয় গতি জড়তা। স্থিতি জড়তার ডান, গতি জড়তার ডান। समझा? नहीं समझा?
তুই সমঝা। তো এই হচ্ছে আমাদের জড়তা। এখন আমাদের নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে আমাদের বলের সাম্যাবস্থা। তো চলো আমরা আমাদের নেক্সট টপিককে পড়ালেখা করি। বলের সাম্যাবস্থা কি? তুমি যদি এই অধ্যায়টা নতুন পড়ে থাকো তাহলে তোমার কাছে বিষয়গুলো একটু হিজিবিজি বা কঠিন লাগতেও পারে, তাহলে তুমি ক্লাসটা আবার করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তুমি এই অধ্যায়টা আগে পড়ে থাকো একবার, তাহলে আজকে এই শুনলে তোমার রিভিশন হয়ে যাবে। তোমার ক্লাসটা তুমি নতুন শিখতেও পারতেছো, এই ক্লাসে তুমি রিভিশনও দিতে পারতেছো, তোমার লাভের উপর লাভ। তো এখন আমাদের টপিক হচ্ছে বলের সাম্যাবস্থা। আমরা এখন কি পড়বো? পড়বো হচ্ছে বলের সাম্যাবস্থা। ওকে, তো চলো আমরা বলের সাম্যাবস্থা পড়ি। বলের সাম্যাবস্থা, ভারসাম্য, এই কথাটার সাথে তোমরা পরিচিত তাই না? ভারসাম্য, যে ধরো একটা দড়ি আছে, দড়ির উপরে মানুষ হেঁটে যাচ্ছে, এভাবে ভারসাম্য বজায় রেখে হেঁটে যাচ্ছে। অথবা তুমি যদি গ্রামে থাকো, কোনোদিন রেল লাইনে হাঁটা থাকো, তো রেল লাইনে অনেকেই কিন্তু রেল লাইনের উপর দিয়ে এভাবে হাঁটার একটা মানে খেলার মতো করে হাঁটতে চায় বা হাঁটে, এই টাইপের কিছু। তো এই জিনিসগুলা কিন্তু মানে হাঁটাটা কিন্তু অনেক টাফ, কিন্তু সে অনেকভাবে হাত এইভাবে এরকম করে দিয়ে একটা ভারসাম্য বজায় রেখে কিন্তু হাঁটতে চায়। তো ভারসাম্য জিনিসটা তো তুমি বুঝো, তাহলে সাম্যাবস্থা বলের এমন একটা অবস্থা যে অনেকগুলো বল তুমি প্রয়োগ করবা, তারপরে বলগুলো প্রয়োগ করার পরে সেখানে কোনো আউটকাম আসবে না। আশা করি কিচ্ছু বোঝো নাই। তো চলো আমরা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে তুমি এবং তোমার বন্ধু এই বস্তুর উপর বল প্রয়োগ করতেছো। তুমি এই দিক থেকে এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করতেছো, তোমার বন্ধু এই দিক থেকে এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করতেছে। তোমারও যতটুকু বল, তোমার বন্ধুরও ততটুকু বল। তাহলে দুইজন যখন সমান বল প্রয়োগ করবা, তখন এই বস্তুটা এই দিক যাবে নাকি এদিক যাবে? বলো তো, এদিক যাবে নাকি এদিক যাবে? এই বস্তুটার উপর তুমি এইদিকে একটা বল প্রয়োগ করতেছো, তোমার বন্ধু এদিকে একটা বল প্রয়োগ করতেছে, দুজনের বল সমান বল। তাহলে বস্তুটা কি এদিকে যাবে না এদিকে যাবে? কোনো দিকে যাবে না, বস্তুটা যেখানে আছে সেখানে থাকবে। কেন গেল না? কারণ দুইটা বল পরস্পর কাজ করার পর সাম্যাবস্থায় আছে, সেই জন্য বস্তুটা যেখানে ছিল সেখানেই থাকলো, কোনো দিকেই গেল না। তো বলের সাম্যাবস্থা মানে এমন একটা অবস্থা যে অবস্থায় সবগুলো বল কাজ করার পর আউটকাম জিরো, মানে কোনো কিছুই হইল না। ও কষ্ট করলো, ধাক্কা ধাক্কি করলো, তুমিও করলা, ও করলো, বাট যেখানের জিনিস সেখানেই পড়ে রইল। তো কোনো কাজ হইলো? কাজের কাজ কিচ্ছু হইলো না। তো এই হচ্ছে সাম্যাবস্থা। ধরো যে আরেকটা জিনিস আমরা দেখি, অনেকে দড়ি টানাটানি খেলা দেখছো তাই না? ধরো যে এইদিকে একটা থাকে, দাগ থাকে, একটা দাগ দেওয়া থাকে, এইদিকে একটা দড়ি থাকে, এইদিকে ধরো যে অনেকজন মানুষ এই দড়িটাকে ধরে টানে, আবার এই দিক থেকে হচ্ছে যে দড়িটা ধরে টানতেছে। দেখো, এই দিক থেকে একটা লোক দড়িটাকে এদিকে টানতেছে, এই দিক থেকে এদিকে টানতেছে, দুজন যদি সমান বল প্রয়োগ করে তাইলে কি কেউ কারো সরাইতে পারবে? দড়ি মানে ধরো যে এখানে একটা গিট দেওয়া আছে, তাহলে এই দুইজন যদি সমান বল দেয়, তো এটা তো এই দিকেও যাবে না এই দিকেও যাবে না, যে জায়গায় সেখানে থাকবে। তো এইটাকে বলে হচ্ছে সাম্যাবস্থা। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। ধরো যে এই ক্ষেত্রে এইখানে একটা বস্তু আছে, এই বস্তুকে এই দিক থেকে একটা বলে টানতেছে, এই দিক থেকে একটা বলে টানতেছে, এই দিক থেকে একটা বলে টানতেছে। তিন দিক থেকে যখন সমান বলে টানবে, এই বস্তুটা যেখানে আছে সেখানেই থাকবে। এই যে বল কিন্তু প্রয়োগ করছি, বাট বস্তুর কি কোনো জায়গা যে যেখানে ছিল তার অবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। কিন্তু বস্তুর অবস্থান যেখানে ছিল সেখানেই আছে, যত বলই প্রয়োগ করি না কেন। এখানে যদি আমি তিনটা বল প্রয়োগ করে থাকি, তারপরেও আমার বস্তু যেখানে সেখানেই আছে। এরই বলে হচ্ছে বলের সাম্যাবস্থা। বুঝেছো? বুঝেছো। তো এই ছিল বলের সাম্যাবস্থা। তো আমরা কি কি বললাম? আমাদের বলের ধারণা, এক্সাম্পল, বলের প্রকারভেদ, নিউটনের প্রথম সূত্র, জড়তা, স্থিতি জড়তা, গতি জড়তা, বলের সাম্যাবস্থা, টান। আমাদের নেক্সট টপিক হচ্ছে ভরবেগ। এতক্ষণ পড়ার পর
তুমি হয়তো টায়ার্ড হয়ে গেছো যে একদিন এত কিছু, আসলে এত কিছু না, কিছুই না, এগুলা অনেক ইজি জিনিস। মজা লাগতেছে না, মানে তোমার একদম বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারতেছো না বিষয়গুলা, দড়ি টানাটানি খেলা, তারপরে বই ধাক্কা দেওয়া, জিনিসগুলো রিলেটেবল না। তো বুঝতেই পারতেছো জিনিসগুলো খুব মজার, খুব ইন্টারেস্টিং। আসলে পদার্থবিজ্ঞান এসএসসি মানে ইন্টারমিডিয়েটটা বাদ দিলাম, এসএসসি পদার্থবিজ্ঞান অনেক বেশি মজার বা অনেক বেশি সহজ। আর এই বল চ্যাপ্টারের যে মজা এটা আরো অনেক বেশি, তোমরা অনেকে হুদাই ভয় পাও। তো এই হচ্ছে আমাদের বলের সাম্যাবস্থার ডান। এখন আমরা পড়বো হচ্ছে ভরবেগ নিয়ে। ভরবেগ, দেখো ভরবেগ কথাটার মাঝখানেই কিন্তু কিছু একটা স্মেল পাওয়া যাচ্ছে। এখানে দুইটা ওয়ার্ড, ভরবেগ, ভরবেগ, ভরবেগ। তাহলে ভরবেগ কথাটার মাঝখানেই সবকিছু বইলা দেওয়া আছে, ভর এবং বেগ। ভরবেগ কি? ভর এবং বেগের গুণফলকে বলে ভরবেগ। ভর এবং বেগের গুণফলকে বলে ভরবেগ। বেগ তো পড়ছো, মোশন বেগ, তোমাদের সেকেন্ড চ্যাপ্টার। তো ভর এবং বেগের গুণফলকে বলে ভরবেগ। তাহলে ভরবেগের সঙ্গে কি হবে? ভর ও বেগের গুণফলকে ভরবেগ। আল্লাহর দুনিয়ার সব থেকে সহজ সংজ্ঞা হচ্ছে এটা, ভরবেগ কাকে বলে। ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তো ভরবেগকে প্রকাশ করা হয় কি দিয়া? ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়া। ভরবেগকে প্রকাশ করা হয় কি দিয়া? পি দিয়া। তাহলে প্রকাশ 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 করে কি দিয়া? প্রকাশ হচ্ছে ভরবেগকে প্রকাশ করে পি দিয়া। তাহলে ভরবেগকে কি দিয়ে প্রকাশ করে? পি দিয়া। তো পি দিয়ে প্রকাশ করে হচ্ছে ভরবেগকে। তাহলে ভর আর বেগ, তাহলে ভর সমান আমরা কি জানি? ভরকে কি দিয়ে প্রকাশ করে? ভরকে প্রকাশ করে হচ্ছে এম দিয়ে, আর বেগকে প্রকাশ করে কি দিয়ে? সবাই জানো, ভি দিয়ে। তাহলে পি সমান কি হবে? তা আমরা যদি বলে যে ভরবেগ পি সমান কি? ভরবেগ পি, ভরবেগ পি সমান, তোমাকে যদি জিজ্ঞেস করে যে ভরবেগ পি সমান কি, তুমি কি লিখবা তখন? এম আর ভি এর গুণফল, এম আর ভি এর গুণফল। এই তো হচ্ছে আমাদের ভরবেগ। এম আর ভি এর গুণফলকে কি বলে? ভরবেগ বলে। তাহলে ভরবেগকে কি প্রকাশ করা হয় কি দিয়ে? পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পি দিয়ে কি প্রকাশ করা হয়? ভরবেগকে প্রকাশ করা হয়। আর ভরবেগ কি? ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। এখন তুমি বলতে পারো যে ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে, এটা জানা আমি কি করব? কি করবা? সামনে আসতেছি। তো এই হচ্ছে আমাদের কথাবার্তা। তো আমরা ভরবেগের মাত্রা পড়তে পারি, ভরবেগের একক পড়তে পারি। তো ভরবেগের মাত্রা কি হতে পারে দেখো। ভরবেগের একক আমরা আগে দেখি। তো আমরা এখন কি পড়বো? একক। একক হচ্ছে ভরবেগকে কি দিয়ে প্রকাশ করে দেখো। একক ভর, ভরের একক কি? কেজি। আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 1। কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ড। তাহলে একক কি? কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে মাত্রা বের করতে, তুমি একক জানো, মাত্রা তো তুমি ইজিলি পারবা, কারণ তুমি তো অনেক প্রো স্টুডেন্ট। তো দেখো এখানে মাত্রা কি হবে? মাত্রা হবে কেজির কি? এম। আর হচ্ছে দৈর্ঘ্যের কি? এল। আর টি ইনভার্স 1, এসে সময়ের হচ্ছে টি। মাত্রা তো পারো নাকি? তো কেজির জন্য হচ্ছে এম, এম আর এম হচ্ছে এটা কি? দৈর্ঘ্য, সরি হ্যাঁ, কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা এম, তার এর জন্য এল, আর এস এর জন্য হবে টি। তাহলে এই হচ্ছে আমাদের মাত্রা। আর মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেটে দেই। এই তো ছিল আমাদের ভরবেগ রিলেটেড যত আলোচনা। তো আশা করি ভরবেগ বুঝতে পারছো। ভরবেগের মাত্রা ভরবেগের মাত্রা একক কিন্তু আমাদের ডান। এখন কথা আসতে পারে যে ভরবেগের পরিবর্তন কেমনে হিসাব করে? ভরবেগের পরিবর্তন, তোমরা তো এখন আমরা ভরবেগের পরিবর্তন সম্পর্কে একটু জানি। আস্তে আস্তে দেখো, আমরা শুরু করলাম কি দিয়া? বল দিয়া।
এখন কিন্তু আমরা আস্তে আস্তে জিনিসগুলো একটু ডেপথে যাচ্ছি, একটু একটু হায়ার লেভেলে যাচ্ছি, যে আসলে ভরবেগের পরিবর্তন। ধরো যে একটা গাড়ি বা একটা বস্তু, এটা একটা বস্তু, সেই বস্তুর ভর হচ্ছে ধরো যে 5 কেজি। হ্যাঁ, এখানে 5 কেজি ভরের একটা বস্তু আছে, সেই বস্তুর ভর হচ্ছে এখানে 5 কেজি, এবং বস্তুটার বেগ হচ্ছে ভি সমান হচ্ছে, ধরো যে এই বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। বস্তুটার ভর এম সমান হচ্ছে 5 কেজি, বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। কিন্তু তুমি এর উপর বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার পরে তুমি এদিকে ধরো একটা এফ বল প্রয়োগ করছো, সেই বলটা প্রয়োগ করার ফলে বস্তুটার বেগ বেড়ে গেল। তাহলে তুমি বস্তুটার উপর যখন এফ বল প্রয়োগ করলা, এম ভরের একটা বস্তু অর্থাৎ 5 কেজি ভরের একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, তুমি যখন এর উপর এফ মানে একটা বল প্রয়োগ করলা, তখন বস্তুটার মধ্যে কি চেঞ্জ হবে? বলের চেঞ্জ হবে, বেগের চেঞ্জ হবে, নাকি হচ্ছে যে ভরের চেঞ্জ হবে? ধাক্কা দিলে কি আর ভর বাড়ে? ভর তো বাড়ে না, ভর তো কনস্ট্যান্ট। বাড়বে কি? বেগ বাড়বে। ধরো যে এখানে আমাদের পরবর্তীতে একটা বেগ হইলো, তো সেই বেগটা আমরা ভি ড্যাশ দিয়ে প্রকাশ করতে পারি। তো সেই বেগটা ধরো যে 2 থেকে এখানে 4 হয়ে গেল, তো 4 মিটার পার সেকেন্ড। একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তুমি তার উপর বল প্রয়োগ করছো, সেই বস্তুর বেগ এখন 4 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। আর ভর ছিল 5 কেজি, এখানেও ভর 5 কেজি আছে। এখন এইখান থেকে আমরা দেখো একটা জিনিস দেখব, এই বস্তুর ভর ছিল 5 কেজি, এখানে ওর বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। ওর ভর 5 কেজি আছে, বেগ হয়েছে 4 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে যদি বলে বস্তুটার আদি ভরবেগ কত? আদি ভরবেগ এটা কি? আগের ভরবেগ না? আর আগের এতে বলে আদি, আদিমকাল, আদি যুগ, আদি মানে আগে। তো আদি ভরবেগ তোমাকে যদি বের করতে বলে যে এই বস্তুর আদি ভরবেগ কত, তাহলে আদি ভরবেগ, আদি ভরবেগ তোমাকে যদি বের করতে বলে, সেক্ষেত্রে আমরা পি সমান কি বের করব? ভর আর বেগের গুণফল, 5 ইন্টু 2 কি হবে? 5 দুগুণে 10। তাহলে 10, এখন আমাদের একক দিতে হবে, সেই এককটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের আদি ভরবেগ। এখন তোমাকে যদি বলে যে পরবর্তীতে যে বল প্রয়োগ করার পর শেষ ভরবেগ কত, তো আমরা তখন শেষ ভরবেগ বের করব। এর উপর ড্যাশ দিয়ে দিলাম, একটা ড্যাশ দিয়ে দিলে, তাহলে এখানে ভর কত? 5, আর বেগ কত? বেগ দেখো 4 হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কত হবে? 4 5 20, 20 কেজি মিটার পার সেকেন্ড। এটা বুঝো না এমন কেউ আছো যে এটাও বুঝো নাই? জাস্ট গুণ করছি যে একটা বস্তু 5 কেজি ভরের বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তার উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটা 5 কেজি আছে, বাট তার বেগ 4 কেজি হয়ে গেছে, 4 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তো তোমাকে বলছে যে আদি ভরবেগ বের করো, শেষ ভরবেগ বের করো। আদি ভরবেগ কি? দেখো আগে কত ছিল বেগ? 2, তাহলে 5 এর সাথে গুণ, 5 দুগুণে 10 কেজি মিটার পার সেকেন্ড। আর শেষ ভরবেগ কত? 5 গুণন 4, 5 গুণন 4 মিটার কেজি মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ। এখন তোমাকে বলছে যে ভরবেগের পরিবর্তন বের করতে, যে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন, আর পরিবর্তনকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ডেল দিয়ে প্রকাশ করব। পরিবর্তন প্রকাশ করব হচ্ছে ডেল দিয়ে। এই যে এই চিহ্ন, ত্রিভুজের মতো এই চিহ্নটাকে বলা হয় ডেল। ডেল দিয়ে কি প্রকাশ করে? পরিবর্তন। ডেল দিয়ে প্রকাশ করে পরিবর্তন। তোমাকে বলছে কি? ভরবেগের পরিবর্তন। ভরবেগ মানে তুমি কি জানো? ভরবেগ মানে কি দিয়ে প্রকাশ করে? পি দিয়ে প্রকাশ করে। তাহলে পরিবর্তন কার পরিবর্তন? ভরবেগের পরিবর্তন। তাহলে ডেল দিয়ে যদি পরিবর্তন বোঝায়, ভরবেগের পরিবর্তন তুই কি দিয়ে লিখবা? ডেল পি। তাহলে ডেল পি তোমাকে বের করতে বলছে যে ভরবেগের পরিবর্তন কত। দেখো আগে ছিল ভরবেগ 10, পরে হয়ে গেল সেটা 20, তাহলে পরিবর্তন কত? এমনি বোঝা যাচ্ছে যে ছিল 10 হয়েছে 20, পরিবর্তন 10। তাহলে আমরা কি করব? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষ ভরবেগ কত? 20 মাইনাস আদি ভরবেগ কত? 10। তাহলে 20 মাইনাস 10 সমান কত হবে? 10 কেজি মিটার পার সেকেন্ড।
এই হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। তাহলে তোমাকে যদি বলা হয় যে একটা বস্তু এত বেগে চলতেছিল, পরবর্তীতে এত বেগ হইল, এখানে বাড়তেও পারে আবার কমতেও পারে। তোমাকে যদি বলে ভরবেগের পরিবর্তন কত, তুমি আদি ভরবেগ কত বের করবা, শেষ ভরবেগ কত বের করবা, দুইটার যে পার্থক্য সেটাই হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন। আশা করি ভরবেগের মাত্রা, একক, পরিবর্তন সুপার লেভেলে ক্লিয়ার। তো আমাদের নেক্সট টপিক আমরা এখন যাব, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। এই ডান। তো চলো আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। বুঝতে পারছো? খাতায় তুলছো? তুলে নাও। ভরবেগের সংরক্ষণশীলতা। আমাদের এখনকার টপিক হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতা, এগুলো নোট করে, আমি যেগুলো লিখতেছি এগুলো নোট করে সুন্দর করে রিভিশন দিবা। ক্লাস একবার করলে বারবার ক্লাস করতে হবে না, তুমি নোটগুলো রিভিশন দিলেই তোমার নিজের মতো তুমি জিনিসগুলো পড়তে পারবা, আর বই রিডিং দিবা। তারপর তো আমি আসি। তো দেখো, ভরবেগের সংরক্ষণশীলতা। তাহলে সংরক্ষণশীলতা কি? সংরক্ষণশীলতা মানে কি? যেরকম আছে, ধরো তোমার কাছে টাকা আছে, তুমি খুব সংরক্ষণ করতেছো জিনিসটারে, যে রেখে দিছো, বা বড়ইয়ের দিন তুমি বড়ই শুকায় রেখে দিছো, ওটা কি সংরক্ষণ করা বোঝায় না? তো ভরবেগের সংরক্ষণশীলতা মানে কি? একটা ভরবেগ আছে, আমি ওই ভরবেগে রেখে দিব। যেমন আমার ভরবেগ 20 কেজি মিটার পার সেকেন্ড, আমি সব কিছুর পরেও আমার ভরবেগটাকে 20 কেজি মিটার পার সেকেন্ড রেখে দিতে যাচ্ছি। এটাকে বলে কি? ভরবেগের সংরক্ষণশীলতা। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতায় কি হবে? আমাদের আদি ভরবেগ এবং শেষ ভরবেগের সমান হবে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা মানে কি? ভরবেগের কোনো পরিবর্তন হবে না, আদি ভরবেগ সমান শেষ ভরবেগ হবে। তাহলে সংরক্ষণশীলতা বলতে কি বোঝাচ্ছি আমরা? যে আদি ভরবেগ ইজ ইকুয়াল টু শেষ ভরবেগ। সমঝা? বুঝছো? তো ভরবেগের সংরক্ষণশীলতা বলতে কি বোঝায়? যে কোন একটা বস্তু আদি ভরবেগ, একটা কিংবা দুইটা কিংবা পাঁচটা, যে কিছু হতে পারে, বস্তুগুলোর আদি ভরবেগের যে যোগফল, শেষ ভরবেগের যে যোগফল, দুইটা ইকুয়াল হবে। অর্থাৎ ভরবেগের পরিবর্তন এখানে হবে আন্ডা 0। তো ভরবেগের পরিবর্তন হবে 0। তাহলে আদি ভরবেগ সমান শেষ ভরবেগ হবে। তো ভরবেগের সংরক্ষণশীলতা মানে কি? একটা বা দুইটা বস্তুর আদি ভরবেগ যা ছিল, শেষ ভরবেগ তাই থাকবে। বুঝেছো? দেখো, এখন আমরা এখানে একটু তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে দেখাই। ভরবেগের উদাহরণ, ধরো যে কি দিয়ে দেওয়া যায়, গাড়ি দিয়ে দেওয়া যায়, দুইটা বস্তু সংঘর্ষ। তো সংঘর্ষ, দেখো আমরা নেক্সট ক্লাসে আমরা সংঘর্ষ নিয়ে আলোচনা করব, তখন তুমি বিষয়টা অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো আজকে আমরা যদি এখন তোমাকে ভরবেগের সংরক্ষণশীলতাটা দেখাই, এটার সাথে সংঘর্ষ বিষয়টা রিলেটেড। তো দুইটা জিনিস একবারে দেখাইলে তুমি ভালোভাবে বুঝতে পারবা। তো তাও তোমাকে যদি দেখাই যে ভরবেগের সংরক্ষণশীলতা জিনিসটা আসলে কি, তোমার এক লাইনে দেখাই দিতেই পারি আমি। ধরো একটা বস্তুর ভর হচ্ছে m1, তার বেগ হচ্ছে u1। আরেকটা বস্তুর ভর হচ্ছে, ধরো যে m2, তার বেগ হচ্ছে u2। একটু কিছুক্ষণ পরে এমন কিছু একটা হইল, কি হয়েছে আমরা সব পরে দেখব। সেই বস্তুর ভর, প্রথম বস্তুর ভর m1 আছে, বাট তার বেগ v1 হয়ে গেছে। আর দ্বিতীয় বস্তুর ভর m2 আছে, কিন্তু বেগ v2 হয়ে গেছে। তাইলে আমাদের আদি অবস্থায় প্রথম বস্তুটার ভর ছিল m1, দ্বিতীয় বস্তুর ভর ছিল m2। আদি অবস্থায় আমাদের প্রথম বস্তুর যে বেগ ছিল u1, আর দ্বিতীয় বস্তুর বেগ ছিল u2। তারপরে পরবর্তীতে শেষ অবস্থায় আমাদের v1 ছিল প্রথম বস্তুর বেগ, আর দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে v2। এখন তোমাকে যদি বলে যে এই ভরবেগ যোগ করো, জাস্ট তুমি একটা প্লাস চিহ্ন এখানে মাইরা দিলা। তো এখানে মোট ভরবেগ কত, মানে প্রাথমিক অবস্থায় মোট ভরবেগ কত? u1 m1 u1 প্লাস m2 u2, এই হচ্ছে আমাদের মোট ভরবেগ। আর পরবর্তীতে মোট ভরবেগ কত? m1 v1 m2 v2, এই হচ্ছে আমাদের পরবর্তীতে মোট ভরবেগ। আমরা একটু আগে কি পড়ছি? ভরবেগের এখানে কি করতেছি? সংরক্ষণশীলতা। তার মানে এখানে কোনো চেঞ্জ আসবে না। তাহলে এই যে আমাদের আদি ভরবেগ, এই যে আমাদের শেষ ভরবেগ, দুইটা কিন্তু
সমান হবে। এই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা। তার মানে আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। ভরবেগের সংরক্ষণশীলতা বলতে কি বোঝায়? কোনো একটা বা একাধিক বস্তুর যে ভরবেগ আছে তাদের সমষ্টি আগেও যা থাকবে পরেও তা থাকবে, তাকে আমরা বলবো ভরবেগের সংরক্ষণশীলতা। আশা করছি তোমরা ভরবেগের সংরক্ষণশীলতা বিষয়টা বুঝতে পারছো। এতক্ষণ যা যা বলছি সবই বুঝতে পারছো। তো আমাদের আজকে ছিল প্রথম ক্লাস বল চ্যাপ্টারটার উপর। আমরা যে টপিকগুলো তোমাদের দেখাইছি সবগুলো আশা করি তোমরা বুঝে গেছো। আমরা চাইলে এখন একটা রিকল দিতেই পারি, যে অ্যাক্টিভ রিকল 2-3 মিনিটের মধ্যে আমরা সবগুলো আবার পড়বো, যে এতক্ষণ তুমি পড়ছো তোমার মাথায় একবার জাস্ট ঢুকায় দিই। দেখো আমরা ফার্স্টে কি পড়ছিলাম? বলের ধারণা। বল আসলে কি? এমন একটা জিনিস যার প্রয়োগে কি হয়, একটা স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু স্থির হয় অথবা গতির পরিবর্তন হয়। এক্সাম্পল পড়ছি, মৌলিক বল পড়ছি 4টা। মহাকর্ষ বল, মহাকর্ষ বল, তারপরে তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এগুলো পড়ছি। মহাকর্ষ বল কি? এগুলো পড়ছি যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা। তড়িৎচুম্বকীয় বল কি? ঘর্ষণ টর্ষণ, এগুলো অনেক কিছুই পড়ছি। নিউটনের প্রথম সূত্র কি? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে। এবং যদি গতিশীল বস্তু গতিশীল থাকে। আর হচ্ছে এইখান থেকে আমরা কি ধারণা পাই? জড়তা ধারণা পাই। আর জড়তা কয় রকম হতে পারে? 2 ধরনের, স্থির জড়তা, গতি জড়তা। স্থির থাকতে চাইলে স্থির জড়তা, গতিশীল থাকতে চাইলে গতি জড়তা। তারপর কি পড়ছি? বলের সাম্যাবস্থা। অনেকগুলো বল যদি একসাথে কাজ করে, কাজ করার পর যে যার উপর কাজ করতেছে সেইখানে যদি কোনো চেঞ্জ না আসে সেটাকে আমরা বলবো বলের সাম্যাবস্থা। আমরা কিন্তু বিভিন্ন উদাহরণের মাধ্যমে সেগুলো দেখে ফেলছি। এরপর আমরা পড়ছি কি? ভরবেগ। ভরবেগ কি? ভরের বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভরবেগের একক কি পড়ছি আমরা? কেজি মিটার পার সেকেন্ড। ভরের একক কেজি, মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগকে কি দ্বারা প্রকাশ করি আমরা? পি দ্বারা প্রকাশ করি। আর ভরবেগের পরিবর্তন কি দ্বারা প্রকাশ করি? ডেল পি দ্বারা প্রকাশ করি। ডেল বলতে কি বোঝায়? পরিবর্তন বোঝায়। আর পি কে কি বোঝায়? ভরবেগ বোঝায়। তাহলে ভরবেগের পরিবর্তন কি বোঝায়? ডেল পি। ডেল পি সমান আমরা কি পড়ছি? আদি ভরবেগ শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, দুটার মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তারপর আমরা কি বললাম লাস্টে? ভরবেগের সংরক্ষণশীলতা। সংরক্ষণশীলতা মানে কি? একটা জিনিস যা আছে তাই রাখতে চাই। কি রাখতে চাই? যে একটা বস্তুর ভরবেগ যা আছে, অনেকক্ষণ পর অনেক কিছু করার পর আমরা ভরবেগটা তাই রাখতে চাই, সেটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা। অর্থাৎ আদি ভরবেগ সমান শেষ ভরবেগ, অর্থাৎ ভরবেগের যে পরিবর্তন ডেল পি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তনই হবে না, সেটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি সবগুলো টপিক অনেক ভালোভাবে বুঝতে পারছো এবং নোটগুলো করছো। তো এই ছিল ক্লাস। তোমরা যে নোটগুলো করছো সেগুলো আমাদের ফিজিক্স ইউনিভার্সের যে ফেসবুক গ্রুপ আছে, স্টুডেন্ট গ্রুপ, সেই গ্রুপে আপলোড করতে পারো। কোনো জায়গায় কারো কোনো কিছু বুঝতে সমস্যা হইলে তোমরা জানাইতে পারো। আর কোনো টপিক যদি তোমার একটু ঝামেলা থাকে বা এখন বুঝতেছো না, সেরকম হইলে তুমি ভিডিওটা টাইনা আবার সেই জায়গায় যায় ভিডিওটা দেখে নিতে পারো। আর কেউ যদি নতুন পড়ে থাকো একদম, ক্লাসটা একবার করার পর চাইলে আরেকবার করতে পারো। তোমাদের এই অধ্যায়টা কিন্তু অনেক কঠিন লাগে, তো আমি অনেক ইজি করে পড়ানোর ট্রাই করছি। তো আমাদের এটা হচ্ছে প্রথম ক্লাস, আমাদের আরেকটা বা 2টা থিওরি ক্লাস লাগবে এরকম। তারপর আমরা ম্যাথমেটিক্যাল বিষয়গুলোতে যাব, যে এইটা অধ্যায় থেকে কী টাইপের ম্যাথগুলো আসে সেগুলো আমরা টাইপ ভিত্তিক করে পড়বো, দেন বোর্ডের কোয়েশন সলভ করবো, বোর্ডের এমসিকিউ সলভ করবো, দেন আমরা এই অধ্যায়ের এসএসসি লেভেলে যা লাগে সব কিছুর বস হয়ে যাব। তো এই ছিল আমাদের ক্লাস। ক্লাসটা কেমন লাগছে তোমরা জানাও। ইউটিউবে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, পেজে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার যা যা ইচ্ছা তোমরা তোমাদের মতো করো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।